কেমন আছেন সবাই? দেখছিলাম ঠিক না, ম্যাজিক সিলেকশন টুল। ভাই সিলেকশনের তিনটাই দেখাইছিলেন আর কি। ম্যাজিক হ্যাঁ হ্যাঁ, সিলেকশন টুল, তিনটাই, এখানে তিনটাই অবজেক্ট দেখাচ্ছিলেন। সিলেকশন টুল আর তাহলে এটার বেসিক পার্টটা আমরা বুঝলাম ঠিক না, যে সিলেকশন আসলে কিভাবে করতে হয়, এই সিলেকশন টুল দ্বারা কি কাজগুলো করতে হয়। কিন্তু প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা এখান থেকে পেন টুল ইউজ করে সিলেক্ট করব সবচেয়ে, এটাই সবচেয়ে ভালো ওয়ে পেন টুল ব্যবহার করা। কিন্তু ইমেজ সিলেকশনের ক্ষেত্রেও আমরা পেন টুল ব্যবহার করব, তবে যেটা আসলে দ্রুত করা যায় বা খুব ভালো কোয়ালিটি সিলেকশন না হলে হয়, সেই ক্ষেত্রে আমরা এই সিলেকশনগুলো ব্যবহার করতে পারি। আর আমরা ইলাস্ট্রেটরে যেরকম শেপ টুল নিয়েছিলাম, এইখানেও কিন্তু শেপ টুলের অপশন আছে। এখানেও এরকম এই যে ব্যাকটোরের শেপ আছে এখানে কয়েকটা: রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল। আর ওইখানে আমরা অনেক টাইপের শেপ তৈরি করতে পারতাম, যে কোনো একটা শেপ দিয়ে অনেক শেপটাকে অনেকভাবে মডিফাই করতে পারতাম। তো এখানে এই অপশনটা ওই রকমভাবে অ্যাভেলেবেল না বলে এখানে কাস্টম শেপের একটা অপশন আছে। এই কাস্টম শেপ থেকে আমরা অনেক শেপ নিতে পারি, নিয়ে আমরা ওই শেপগুলো ড্র করতে পারি। এই কাস্টম শেপ, অনেক শেপ নেট থেকে ডাউনলোড করা যায়। এই কাস্টম শেপগুলো নেট থেকে ডাউনলোড করেও আমরা এগুলো কাজ করতে পারি। এখানে কাস্টম শেপ ওইভাবে তৈরি করা যায় না, আমরা ইলাস্ট্রেটরে যেভাবে তৈরি করতে পারতাম। তবে বেসিক যে শেপ যেগুলো আছে এগুলো এখানেও আছে অ্যাভেলেবেল, এইখান থেকেও আমরা এগুলো তৈরি করতে পারি শেপ নেওয়ার ক্ষেত্রে। আর ডিজাইন করার জন্য শেপ নেওয়া অনেক ইম্পর্টেন্ট, শেপ তৈরি করা, শেপ নিয়ে কাজ করা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন ভাই আমরা আমরা দেখি। মূলত মানে কোন কোন কাজের জন্য মানে ফটোশপ ইউজ করব? একটা সময় ছিল যখন মানে ডিজাইন করা হতো, পোস্টার, ব্যানার, ফ্লায়ার ডিজাইন করা হতো প্রিন্টের জন্য শুধুমাত্র, ঠিক না? এখন কিন্তু ওই রকমটা না, শুধুমাত্র প্রিন্টের জন্য ডিজাইন করা হয় না এখন। এখন ডিজাইন ওয়েবের জন্য করা হয় সবচেয়ে বেশি। তো ওয়েবের জন্য যে ডিজাইনগুলো আছে সেগুলো আসলে ফটোশপ দিয়ে করে সবচেয়ে ভালো। ওয়েব রিলেটেড যে ডিজাইনগুলো আছে যেটা প্রিন্ট হবে না, আর প্রিন্ট হওয়ার ক্ষেত্রেও ফটোশপ এখন অনেকেই ব্যবহার করেন, কারণ ফটোশপে অনেক ইফেক্ট আছে যেগুলো আসলে অনেক সুন্দর। ইফেক্টগুলো লাইটিং ইফেক্ট বলেন, অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। এই ইমেজ এডিটিং ইফেক্ট বলেন, কোনো ব্যানারে যদি ইমেজ দ্বারা আমি কোনো ব্যানার তৈরি করি, সেই ক্ষেত্রে ফটোশপই সবচেয়ে বেস্ট। তবে যেগুলো আসলে আমার সাইজটা ঠিক থাকবে না, সাইজটা আমাকে পরিবর্তন করতে হবে। বর্তমানে যে সাইজটা নিয়ে আমি কাজ করতেছি এই সাইজটার চেয়ে ছোট বা বড় করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমি ভাই, ইলাস্ট্রেটর ব্যবহার করব। মাও ভাই, জি বলেন। ভাই কালকে ওই যে সিলেকশন টুল একটা জিনিস দেখাইছিলেন, যে ধরেন অবজেক্ট সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম। তো পরবর্তী সময় আমি চাচ্ছি যে ওইটুকু এরিয়া বাদ দিয়ে ওইটুকুর বাইরের এরিয়াটুকু নিতে, জি, তাহলে জানি কি করতে হতো? ইনভার্স, মানে আমার যে সিলেকশনটা আছে এই সিলেকশনের বাইরে যদি আমি মানে এটা রেখে অন্য, এটার পাশে যেটা আছে এটা সিলেক্ট করতে চাচ্ছি, হুম এই হুম এই হুম। অংশটুকু ছাড়া, সেই ক্ষেত্রে ইনভার্স ইয়ে করতে হবে। মানে ইনভার্স হলো ইনভার্স অপশনটা জানি কই ছিল ওই ভাই আর কি। সিলেক্ট মেনুতে আছে, সিলেক্ট মেনুতে ক্লিক হুম। করলে সিলেক্ট সংক্রান্ত আর সবগুলো কাজই আমরা ওই মেনুতে পাবো। ও, আচ্ছা ভাই। যখন আমরা জানতে পারবো যে আমাদের এই কাজটা একাধিক সাইজে হতে পারে, অনেক ছোট হবে, হতে পারে বা বড় হতে পারে, বা সাইজটা নির্দিষ্ট না, পরিবর্তন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব। আর যখন সাইজটা ফিক্সড, সেই ক্ষেত্রে আমাদের ফটোশপ ব্যবহার করাই সবচেয়ে ভালো। ফটোশপে আমরা অনেক ইউনিক ইফেক্ট আনতে পারি। আর প্রতিটা জিনিসের জন্যই, কাজ করার জন্য আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভালোভাবে জানা, ভালোভাবে জানতে হবে প্রতিটা কাজই। ভালোভাবে জানার সবচেয়ে উত্তম ওয়ে হয়েছে এটা প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে আমাদের জন্য সহজ হবে অনেক। আচ্ছা, তো সিলেকশন টুল নিয়ে আমরা কাজ করতেছিলাম, যে সিলেক্ট করা কোনো একটা এরিয়া কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, এই সংক্রান্ত যেই কাজগুলো আছে তা আমরা সিলেক্ট অপশনে পাবো। সিলেক্ট অপশনে আমরা ওই সংক্রান্ত কাজগুলো পাবো, যে কালার রেঞ্জের মাধ্যমে সিলেক্ট করা, ফোকাস এরিয়া, অবজেক্ট, সিলেক্টটাকে আবার মডিফাই করা,
ধরুন আমি একটা সিলেকশন করলাম, এই সিলেকশনটাকে চাচ্ছি আবার মডিফাই করতে, এক্সপান্ড বা কন্টাক্ট, ফেদার অপশনটা আমরা দেখলাম, সিলেকশনে বর্ডার দেয়া, আমার যে সিলেকশনটা তৈরি করছি এটাতে একটা বর্ডার অ্যাপ্লাই করা। এরকম যে অপশনগুলো আছে সবগুলো সিলেকশনের মধ্যে পাবো আমরা। সিলেক্ট সংক্রান্ত যে সবগুলো কাজ আছে সেটা আমরা সিলেকশনে পাবো, যেমন গ্লো, সিমিলার হলো আমি একই টাইপের অবজেক্ট, মানে যেটা আমি সিলেকশন করছি, যেমন আমি যদি এই ম্যাজিক টুল দ্বারা কোনো একটা অংশতে ক্লিক করি সিলেকশনের জন্য, এই অংশটা সিমিলার যে অংশগুলো আছে সবটা আমি সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে এই সিমিলার এরিয়াটা ব্যবহার করতে পারবো। তো সিলেক্ট সংক্রান্ত যেই কাজগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট অপশনে পাবো। অল সিলেক্ট, ডিসিলেক্ট, রিসিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, এবং ইনভার্স করার জন্য কি করতে পারি। আমার পুরো যে লেয়ারটা আছে ওই পুরো অংশটা সিলেক্ট করার জন্য, বা আমি যে ক্যানভাসে কাজ করতেছি ওই পুরো ক্যানভাসটা সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল এ প্রেস করতে পারি, অল সিলেক্ট। আর এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি তে প্রেস করতে পারি। আমি সিলেকশনটা আগে ছিল কিন্তু এখন বর্তমানে সিলেকশনটা নাই, মানে আমি অন্য এক জায়গায় ক্লিক করার কারণে সিলেকশনটা চলে গেছে। তো আমি এটাকে আবার রিসিলেক্ট করতে পারি, কন্ট্রোল শিফট ডিতে ক্লিক করলে এটা আমার রিসিলেক্ট হবে। আর ইনভার্স হলো আমি যে এরিয়াটুকু সিলেক্ট করলাম এর বাইরের এরিয়াটুকু সিলেক্ট করার জন্য। যেমন ধরেন আমি যদি এই সার্কেলটা তৈরি করি, এখন বর্তমানে এই অংশটুকু সিলেক্টেড, আমি চাইলে এর বাইরের অংশটা সিলেক্ট করতে পারি, সেই জন্য ইনভার্সে ক্লিক করলে এর বাইরের অংশটা সিলেক্ট হয়ে যাবে, এই অংশটা ছাড়া এর বাইরের অংশটা সিলেক্ট হবে। এভাবে আমরা সিলেকশন সংক্রান্ত যে কোনো কাজ, মানে অবজেক্টটা সিলেক্ট করা, ডিসিলেক্ট করা, সব অপশনগুলো আমরা এই সিলেকশন অপশনে পাবো। এখানে দেখুন অল লেয়ার দিলে আমার যদি একাধিক লেয়ার থাকতো, এখানে আমি যদি একাধিক লেয়ার নিই তাহলে সিলেক্ট এসে যদি অল লেয়ারে ক্লিক করি তাহলে আমার সবগুলো লেয়ারে এখানে সিলেক্ট হয়ে যাবে। আবার লেয়ার সিলেক্টের ক্ষেত্রে আমি এখান থেকে যদি 5 নাম্বার লেয়ার সিলেক্ট করলাম, এখন আবার আমি চাচ্ছি যে 5 থেকে 3 পর্যন্ত সবগুলো লেয়ার সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আমি শিফট ধরে এখানে যদি ক্লিক করি, 5 অলরেডি ক্লিক করা আছে, এবং শিফট ধরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার সবগুলো লেয়ারেই সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি আলাদাভাবে লেয়ার সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে কন্ট্রোল ধরে একটা একটা করে ক্লিক করতে হবে, তাহলে একটা করে লেয়ার সিলেক্ট হবে। সবগুলো করতে চাইলে, মানে এই থেকে এই পর্যন্ত সবগুলো করতে চাইলে শিফট ধরে, আর যদি একটা একটা করে করতে চাই তাহলে কন্ট্রোল ধরে আমার সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট সংক্রান্ত যে কোনো কাজ আমি এই সিলেকশনে পাবো। সিলেক্ট সংক্রান্ত যে কোনো কাজ আমি এইখানে পাবো সিলেক্টে। এখানে ফাইন্ড লেয়ার, আমি লেয়ার সার্চ করতে পারবো খোঁজার জন্য। আইসোলেট লেয়ার, কোনো একটা লেয়ারকে আমি নির্দিষ্ট, ওই যে আমাদের ফটোশপের মতো আইসোলেট মোড অনুযায়ী আমি কাজ করতে পারি এটাকে। তারপর যেটা আছে কালার রেঞ্জ, কালার রেঞ্জেও আমি নির্দিষ্ট কালার অনুযায়ী সিলেক্ট করতে পারি। এই কালারের যতগুলো, মানে আমি যে এরিয়াটুকু সিলেক্ট করছিলাম ওই এরিয়া অনুযায়ী কালার সিলেকশন করতে পারবো। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মডিফাই সিলেকশন। আমি কোনো একটা অবজেক্ট যদি সিলেক্ট করি, আমি এখানে কোনো একটা অংশ যদি সিলেক্ট করি, মডিফাই করে এই সিলেকশনটাকে আবার বাড়াতে বা কমাতে পারবো। যেমন
সিলেকশনটা করলাম, আমি যদি এই সিলেকশনটাকে আবার মডিফাই করতে চাই তাহলে মডিফাই সিলেকশনে এসে আমি এটাতে বর্ডার দিতে চাইলে এই সিলেকশনের মধ্যে আরেকটা সেম সিলেকশন পড়বে, মানে ফ্রেমের মতো তৈরি হবে। দেখেন বর্ডার দিলাম, তো হোয়াইট কত পিক্সেল দিব, আমি 10 পিক্সেল দিয়ে ওকে দিলাম। এই সিলেকশনের মধ্যে আরেকটা ফ্রেমের মতো তৈরি হচ্ছে। আমি চাইলে এই সিলেকশনটাকে আরও ছোট বা বড় করতে পারি। সিলেক্ট, মডিফাই, কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে এখানে আমি 10 পিক্সেল যেই, যেন আপনারা বুঝতে পারেন কন্ট্যাক্ট সিলেকশনে দিলে আমার সিলেকশনটা আরও ভিতরে চলে আসবে। ওই সিলেকশন থেকে আমি যে এরিয়াটুকু সিলেকশন করছিলাম ওই এরিয়া থেকে আরও ভিতরে চলে আসবে। আর আমি যদি এক্সপান্ড দেই তাহলে আমি যে সিলেকশনটা করলাম সেই থেকে সিলেকশনটা আরও বাড়বে, আরও একটু এক্সপান্ড হবে। এভাবে আমি একটা অপশন সিলেক্ট করার পরও এটাকে মডিফাই করতে পারি। এবং এই সিলেকশনটা আমি যদি ফেদারে নিতে চাই, যেমন সিলেকশনটা আমি একটু ভিতরে করি, সিলেক্ট, এক্সপান্ড, কন্ট্যাক্ট, সেম আসলো। এখন যদি আমি এটাতে ফেদার অ্যাপ্লাই করি, সিলেক্ট, মডিফাই, ফেদার, এখন যদি আমি এটা উপরে নেই, দেখেন আমার এই সিলেকশনটাতে একটা ফেদার চলে আসছে। আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি ব্যাকে, এই সিলেকশনে একটা ফেদার চলে আসছে, সিলেকশনটা স্মুথ হয়ে মিটছে দেখেন 10 ফেদার ইউজ করার কারণে। তো আমি এরকমভাবে আমার সিলেকশনেটাকে আবার মডিফাই করতে পারি। আমি একটা সিলেকশন করার পরে এটাকে আবার মডিফাই করতে পারি বিভিন্নভাবে। সেই জন্য এখানে টুল পাবো অনেকগুলো, আবার এই সিলেকশন অপশনে অনেকগুলো অপশন আছে সিলেকশন মেনুতে। এখান থেকে আমি ওই কাজগুলো করতে পারবো সিলেকশনের জন্য। আবার ধরেন এই সিলেকশনটা আমার আবার দরকার পড়তে পারে, প্রয়োজন পড়তে পারে সেম সিলেকশনটা, সেই জন্য আমি সিলেকশনটাকে সেভ করেও রাখতে পারবো পরবর্তীতে এই সিলেকশনটা ব্যবহার করার জন্য। যেমন সিলেকশন, সেভ সিলেকশন দিয়ে আমি একটা নাম লিখে রাখলাম সিলেকশনের, নিউ সিলেকশন, নিউ নামে লিখে রাখলাম। এখন আমি এটা ডিসিলেক্ট করে ফেললো, আমি অন্য কোথাও, এখন আমি এটা ডিসিলেক্ট হয়ে গেছে, সেম সিলেকশনটা আবার আমি নিয়ে আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমি যদি সিলেক্ট, লোড সিলেকশনে ক্লিক করি, করে ওই যে আমি যে নিউ নামে একটা সিলেকশন করছিলাম ওই সিলেকশনটা এখানে চলে আসছে দেখেন, এটা সেভ হয়ে থাকবে সিলেকশনটা। পাশাপাশি ধরেন এই অংশটাকেও আমি সিলেকশন করি, সিলেকশন করলাম, করার পর এটাকেও আমি সেভ করে রাখি, সেভ সিলেকশন। এখন যদি আমি লোড সিলেকশনে যাই, দেখেন আমার দুইটা সিলেকশন আছে, একটা নিউ সিলেকশন, একটা সিলেকশন 2। আমি যে দুইটা সিলেকশন করলাম এখানে, আমি যখন নিউ সিলেকশনে ক্লিক করলাম তখন আমার এই সিলেকশনটা অ্যাক্টিভ হলো। আমি যখন নিউ সিলেকশন 2 নামে যে সিলেকশনটা করলাম তখন আমার এই সিলেকশনটা অ্যাক্টিভ হবে। তাহলে এইভাবে আমি সিলেকশন সেভও করে রাখতে পারি। তাহলে আমরা কি শিখলাম, একটা সিলেকশনটাকে কিভাবে একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারি, ওইটাও থাকবে কিন্তু একটু ভিতরের দিকে নিয়ে আসতে চাচ্ছি সেটাও নিয়ে আসতে পারি। আমরা যদি চাই যে সিলেকশনটাকে একটু বাড়াতে বা সিলেকশনের মধ্যে একটা ফ্রেম তৈরি করতে অথবা সিলেকশনটা সেভ করে রাখতে, ওই কাজগুলো আমরা সিলেকশন মেনুতে পাবো। সিলেকশন সংক্রান্ত সবগুলো কাজই আমরা সিলেকশন মেনুতে পাবো। সিলেক্ট করে যে কোনো এরিয়া, ধরেন আমি এখন এখানে কালারও অ্যাপ্লাই করতে চাচ্ছি, তবে যদি আমার সিলেক্ট করা থাকে তাহলে শুধুমাত্র যে এরিয়াটুকু আমার সিলেক্ট করা আছে এখানে ওই এরিয়াটুকুতেই কালার অ্যাপ্লাই হবে, বাকি অংশতে কালার অ্যাপ্লাই হবে না। দেখুন এইখানে আমি এখন কালার অ্যাপ্লাই করি, শুধুমাত্র যে এরিয়াটুকু আমার সিলেক্ট করা আছে ওই এরিয়াটুকুতে আমার কালার অ্যাপ্লাই হচ্ছে। যদি নিউ লেয়ার নিয়ে দেই, কিন্তু যদি সিলেকশনটা করা না থাকতো তাহলে এটা আমার পুরো লেয়ারে পড়ে যেত, কিন্তু
কোনো একটা অংশ সিলেক্ট করার কারণে ওই লেয়ারটা, যতটুকু অংশ সিলেক্ট করা ওই লেয়ারের ওই অংশটুকুতে শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই হবে। আর আমি যদি কোনো অংশ সিলেক্ট না করে রাখি সেই ক্ষেত্রে আমার লেয়ারটা পুরো আমার ক্যানভাস জুড়েই সিলেক্ট হবে, পুরো ক্যানভাস জুড়ে এই সিলেকশনটা অ্যাপ্লাই হবে। ওই আমি যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি কালারটা অ্যাপ্লাই হবে পুরো আমার ক্যানভাস জুড়েই। তাহলে আমরা একটা সিলেকশনকে এইভাবে মডিফাই করতে পারি বা সেভ করে রাখতে পারি পরবর্তীতে কাজ করার জন্য। তবে এটা শুধুমাত্র এই ডকুমেন্টের জন্যই, এই ক্যানভাসের জন্যই, অন্য কোনো ক্যানভাসের জন্য না। শুধুমাত্র এই ক্যানভাসের জন্যই আমার এই সিলেকশনটা সেভ থাকবে। তারপর যে অপশনটা আছে ক্রপ অপশন, এটাতে দেখেন আমি আমার ক্যানভাসটাকে ক্রপ করতে পারতেছি। ক্রপ অপশন দ্বারা আমি ক্যানভাসটাকে ক্রপ করতে পারি। তারপর আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা আমি পার্সপেক্টিভভাবে এটাকে ক্রপ করতে পারি কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে। ধরেন আমার কোনো একটা ইমেজ যদি বাঁকা থাকে, আমি কর্নারগুলোকে পার্সপেক্টিভ মোডে আমি ক্রপ করতে পারি। ভাইয়া ওই যে ফটোশপে কাজ করতে গেলে মানে এই যে আপনি সিলেক্ট করতেছেন, সিলেক্ট করে যখন ড্র্যাগ করতেছেন একটা ওই যে কালো বক্সের মতন আসতেছে, এই বক্সটা কি বন্ধ করা যাবে? কোনটা কালো বক্সের মতো আসতেছে? ওই যে আপনি এই যে সার্কেলটাকে যখন নাড়াচাড়া করতেছেন তখন একটা এই যে কালো বক্স এসে রয়েছে ডান পাশে। ও ওই যে এটা দেখাচ্ছে যে আমার সাইজটা শো করতেছে, এটা কালো ওইটা যে হাইট ওয়েট কতটুকু। হ্যাঁ, জি জি। না, এটা স্মার্ট গাইড আমাকে গাইড করতেছে যে কতটুকু, এটা বন্ধ করার অপশন নেই বা এটা তো কোনো প্রবলেমও করতেছে না, ঠিক না? এটা আমার জন্য আরো ভালো হচ্ছে যে আমি আমার এই ডকুমেন্ট এরিয়ার কোন অংশেতে আছি সেটা এখানে দেখাচ্ছে। তাহলে আমরা পার্সপেক্টিভ প্রোব দ্বারা দেখেন ইমেজটা কত সোজা ছিল, ছবিটা স্ট্রেট ছিল, কিন্তু পার্সপেক্টিভ প্রোব করার কারণে এটা পার্সপেক্টিভ মোডে চলে আসছে ইমেজটা। তাহলে এইভাবেও আমি ক্রপ করতে পারি একটা ইমেজকে। তারপর হলো স্লাইস টুল। এটা আমার ইমেজকে অনেকভাবে সাইজ করার জন্য, টুকরো টুকরো করার জন্য এটা ওয়েব ডিজাইনে ব্যবহার করা হয়। এখানে ধরেন আমি একটা ইমেজ নিলাম, নেয়ার পরে এখানে বাটন থাকলো, আমি একটা বাটন ইমেজ এনে স্লাইস করি। যে স্লাইস টোটাল কাজটা দেখাতে হলে আমার একটা ইমেজ নিয়ে এসে কাজ করতে হবে। আচ্ছা, এইটাতে কাজ করি। এটা একটা ইমেজ দেখতেছেন যে এটাতে আমি এই অংশটা স্লাইস করি, এইটুকু অংশ করে আমি রাইট সাইডে ক্লিক করে এডিট স্লাইস অপশন। তো এখানে ইউআরএলটা আমি দেই, ফেসবুকের ইউআরএল দেই। তারপর এটাকে আমি সেভ ফর ওয়েবের জন্য ক্লিক করি।
সেভ ফর ওয়েবের জন্য আমি এটাতে আসলাম, এটা আমি ডেস্কটপে সেভ করি। কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপর আমরা সেভ ফর ওয়েবে গিয়ে এটা সেভ করি। HTML এন্ড ইমেজ দিলাম এটার অপশনটা। এখানে ক্যাপচার লেখা আছে, আমি ক্যাপচারই থাকুক, ওকে। তাহলে দেখেন এটা আমার সেভ হয়ে গেল ক্যাপচার নামে। এখানে ইমেজটাও স্লাইস হয়ে গেছে, আমি যে অংশটা স্লাইস করছি এটা, এবং ক্যাপচার নামে এখানে আমার একটা ফাইল তৈরি হইল। এটাকে আমি যখন ওপেন করব, তখন এটা একটা ওয়েবসাইটের মতো তৈরি হয়ে গেছে। দেখেন একটা পিকচার, এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। স্লাইস টুলের মাধ্যমে আমি ওইরকম ইউআরএল দিয়ে দিতে পারি। এখানে এই অংশটুকু স্লাইস করে দেখেন আমার পুরো এটা একটা পিকচার, আর এইখানে যখন আমি ক্লিক করতেছি তখনই ক্লিক করার অপশন আসছে। এখানে এইভাবে আমরা ডাউনলোডের অপশন বা অন্য কিছু করেও দিতে পারতাম। জাস্ট এইখানে ক্লিক করলে আমি এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, এখানে ফেসবুকের লিঙ্ক দিছি, তো আমি যদি অন্য লিঙ্কও দিতাম এখানে, যেমন ধরেন আমি এটাতে কারিগরি শিক্ষা বোর্ডের লিঙ্কটাই দেই। তাহলে এই লিঙ্কে ক্লিক করলে আমি এটাকে আবার সেভ এস করি। দেখেন আমার আরেকটা অপশন তৈরি হয়েছে বিটিইবি নামে। এটাতে আমি ক্লিক করলাম, করে আগেরটাতে আমি ক্লিক করলে ফেসবুকে যেতাম। এখন এটাতে লিঙ্ক দিছি আমি বিটিইবির যে অ্যাডমিশন লিঙ্কটা আছে ওইটাতে। তো এইখানে যদি ক্লিক করা হয় তাহলে এইখানে যে লিঙ্কটা দেওয়া ছিল ওই লিঙ্কে চলে যাবে ইমেজে। তো স্লাইস টুলের ভাইয়া মাধ্যমে এগুলোর আমরা কাজ কি ভাইয়া এগুলোর কাজ কি ওয়েব ডিজাইনের জন্য?
হ্যাঁ, মানে ওয়েবসাইট ডিজাইনের ওয়েব ক্ষেত্রে ডিজাইন, তখন হচ্ছে কাজে লাগে। তখন স্লাইস করে নিতে হয়। কোনো একটা ইমেজ যদি থাকে, যেমন ধরেন আমরা অনেক টাইপের ইমেজ দেখি যেটাতে ক্লিক করলে আপনার অনেক কিছু পরিবর্তন হয়, ঠিক না? ক্লিক করা মাত্রই ওইগুলো হুম হুম এরকম হুম। স্লাইস টুলের মাধ্যমে করা হয় একটা পিকচারকে। যেমন অভিনন্দন, এখানে আমি যদি স্লাইস করি এই অংশটুকুকে, করে এইখানে একটা ইউআরএল লিখে দিই, আচ্ছা। তাহলে এটা আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে অভিনন্দনে আসলেই ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। আমি যখন ধরেন এখানে একটা কনগ্রাচুলেশনের ভিডিও ইউটিউবে দিয়ে দিলাম, দিয়ে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, কেউ যখন এটাতে ক্লিক করবে তখন আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। হ্যাঁ, ইউটিউবে ভিডিওতে চলে যায়। জি, আবার ধরেন এই ডাউনলোডের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি এই পিকচারে, এবং কি এটা পিকচার হিসাবেও কাজ করবে। যখন কিনা এটা ইউআরএল তো আপনি এটা মেসেঞ্জারেও পাঠাতে পারবেন কাউকে। এই লিঙ্কটা মেসেঞ্জারে পাঠালে সে যখন এটা ওপেন করবে, মানে এটা তো পুরো পিকচার আকারে আছে, যখন ওপেন করবে তখন অটোমেটিকলি ওই লিঙ্কে চলে যাবে। এটা হলো স্লাইস টুলের কাজ। ওয়েব ডিজাইন করার জন্য স্লাইস টুল ব্যবহার করা হয় এবং অ্যাপস ডেভেলপমেন্টের জন্য। তারপর এটা নতুন ভার্সন ফ্রেম টুল, এটা যারা CS6 ইউজ করতেছেন তারা এটা পাবেন না এই টুলটা। আগে ক্লিপিং মাস্ক ব্যবহার করার জন্য যে অপশনটা ছিল ফটোশপে, এখন ফ্রেম টুল অনেকটা ওইটার মতোই, মানে এখন আর ওইভাবে ক্লিপিং মাস্ক করতে হয় না আপনার একটা ইমেজে ওইভাবে ক্লিপিং মাস্ক করা। এখনও ক্লিপিং মাস্ক অপশন কিন্তু আছে, কিন্তু তারপরেও আমরা এই ফ্রেম টুল দ্বারাই এইভাবে তৈরি করে নিতে পারি। ফ্রেম টুল দ্বারাই আমরা এখানে সরাসরি বসাতে পারি ফ্রেম টুলের মাধ্যমে। আগে এইভাবে বসালে ক্লিপিং মাস্কের প্রয়োজন হতো, এখন ক্লিপিং মাস্কের প্রয়োজন নেই। আপনি চাইলে এটা যদি গোল আকারে করতে চান সেই ক্ষেত্রে গোল আকারেও করতে পারবেন। দুইভাবে এখানে ইমেজ বসাতে পারবেন ক্লিপিং মাস্কের মতো অনেকটা ফ্রেম টুলটা। এটা যারা CS6 ব্যবহার করতেছেন তাদের এখানে নেই, এছাড়া 2019 সাল থেকে এটা আসছে, 2018তেও পাবেন সম্ভবত। তারপর যে টুলটা আছে আইড্রপার টুল, এটা ক্লিপিং মাস্ক। যখন আমরা মাস্কিং নিয়ে কাজ করব, ক্লিপিং মাস্ক, ভেক্টর মাস্ক, লেয়ার মাস্ক এবং কুইক মাস্ক যেটা আছে, তিনটা মার্কসে একদিনে আলোচনা করা হবে, তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন ফ্রেমের যে অংশটা। এখন এটা জাস্ট সিম্পল যে একটা ফ্রেম আমরা কিভাবে বসাতে পারি ওই অপশনটা এখানে দেখাচ্ছি, যে একটা ফ্রেম আমরা কিভাবে বসাতে পারি, একটা ফ্রেমের মধ্যে কিভাবে আমরা ছবি বসাতে পারি ওই অপশনটা দেখাচ্ছি। তো যখন ক্লিপিং মাস্ক করব তখন এই বিষয়টা ক্লিয়ার হবেন। আর এখানে সবগুলো টুল আমাদের মানে প্রয়োজন হবে না কাজ করার ক্ষেত্রে। তারপর আমি সবগুলো টুল নিয়ে জাস্ট বেসিক ধারণা দিচ্ছি যে কোন টুলের কি কাজ করা হয়, কিন্তু এইগুলোর আবার অনেক বিস্তারিত কাজ আছে, প্রতিটা টুলেরই আলাদা অনেক বিস্তারিত কাজ আছে এবং ওই কাজগুলো আসলে করে শেষ করা যাবে না, এত পরিমাণ কাজ একটা টুলেরই। তারপর আইড্রপার টুল দিয়ে আমরা কালার সিলেকশন করতে পারি। কোনো একটা ইমেজ বা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি ওই কালারটা সিলেক্ট করতে চাই, যেমন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিব। তো সবার প্রথমে আমি ইমেজটা সিলেক্ট করে নেই। এখানে যেহেতু এক কালার ইমেজটা, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে যেহেতু বর্ডারের সিলেকশন চলে আসছে, তার মানে এই সিলেকশনটুকু ছাড়া বাকি অংশটুকু আমার সিলেক্ট করা হয়েছে, ঠিক না? তো আমি কন্ট্রোল-শিফট-I মানে ইনভার্স করলে এটা শুধুমাত্র মোবাইলের মধ্যে চলে আসবে। তারপর আমি কন্ট্রোল-J দিলাম, এটা আলাদা একটা লেয়ারে নিয়ে নিলাম, এই লেয়ারটা ডিলিট করে দিই।
একটা লেয়ার নিলাম। এখন এই ইমেজটা থেকে আমি একটা কালার সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমার আইড্রপার টুল ব্যবহার করতে হবে। দেখেন আইড্রপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করলেই ওই কালারটা সিলেক্ট হচ্ছে। এই কালারটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাই, যেমন ধরেন এইখানে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট ইফেক্ট। তো এক গ্রেডিয়েন্ট ইফেক্ট এখানে দুইটা কালার দেওয়া আছে অলরেডি। তো আমি যখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, তখন এই কালার অনুযায়ী আমার কালার অ্যাপ্লাই হবে। এখানে যে কালার থাকবে, আমি গ্রেডিয়েন্ট অনুসারে যখন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব, এখান থেকে আমি কালার নিয়ে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারবো। তো গ্রেডিয়েন্টে কালার অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে এইভাবে কালার সিলেক্ট করব। এইভাবে ক্লিক করলেই আমার ফোরগ্রাউন্ডে কালারটা সিলেক্ট হবে। দেখেন এই অংশটা আমার ফোরগ্রাউন্ডের জন্য সিলেক্ট হলো। যখন অল কি চেপে ধরে এখানে ক্লিক করব, তখন এটা ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট হবে। তো এখান থেকে যদি ইমেজ থেকে আমি যদি কোনো কালার নিয়ে কাজ করতে চাই, এই ইমেজের কোনো একটা কালার নিয়ে যদি কাজ করতে চাই, যেমন আমি যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই এই ইমেজ থেকে, তাহলে আমি এইভাবে কালার নিয়ে কাজ করতে পারি আইড্রপার টুল দ্বারা। আইড্রপার টুল দিলে আমার এখান থেকে আমি কালারটা নিয়ে ব্যবহার করতে পারবো। যেমন এখন আমি অল্ট ব্যাক স্পেস দেই, এই ইমেজ থেকে একটা কালার নিয়ে আমি এখানে ব্যবহার করতেছি। যেমন গ্রেডিয়েন্ট তৈরি করার ক্ষেত্রেও আমি যদি গ্রেডিয়েন্ট তৈরি করি এখানে, আইড্রপার টুল দ্বারা আমি এখানে থেকে গ্রেডিয়েন্ট থেকে কালার নিয়ে কাজ করতে পারি। আইড্রপার টুলটা আমি কালার ব্যবহার করার জন্য কাজ করতে পারি। তারপর 3D ম্যাটেরিয়াল যেই এটা আছে কালার, সেটা হলো 3Dর যেই অপশন আছে এখানে 3D টুলের যেই কাজ, এখানে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব ওইখান থেকে কালার সিলেক্ট করার জন্য আমরা 3D ম্যাটেরিয়াল টুলটা ব্যবহার করতে পারবো। তারপর এটা হলো কালার স্যাম্পল। দেখেন কালার স্যাম্পল সম্বন্ধে আমি যেখানে ক্লিক করছিলাম ওই কালার সম্বন্ধে স্যাম্পল চলে আসছে যে এটা কি কালার। আচ্ছা, তারপর এখানে যে আরেকটা অপশন আছে সেটা হলো রুলার টুল। আমাদের ইমেজটা যদি বাঁকা থাকে, অনেক ক্ষেত্রে আমরা যখন স্ক্যান করি তখন ইমেজটা বাঁকা থাকে, ওইটা সোজা করার জন্য আমরা রুলার টুলটা ব্যবহার করতে পারি। এই ইমেজটা বাঁকা আছে, তো এটা সোজা করার জন্য আমি এইখান থেকে ক্লিক করে এই পর্যন্ত রাখলাম, রেখে ইমেজ রোটেশন নিয়ে এসে আমি যখন রোটেট ক্যানভাসতে এটাতে ওকেতে ক্লিক করব, এটা সোজা হয়ে যাবে। দেখেন এটা আমার বাঁকা ছিল ইমেজটা, তো এটা যদি আমি সোজা করতে চাই সেই ক্ষেত্রে আমি রুলার টুল টেনে এটা সোজা করতে পারি। আমরা স্ক্যান করার পরে অনেক সময় ইমেজ এরকম রোটেট করা থাকে, তো সেই ইমেজটা যদি আমরা এইভাবে একটা লাইন টেনে দেই, তো এটা স্ট্রেট করার জন্য আমরা এভাবে সোজা করতে পারি। এই জন্য রোটেট টুলটা ব্যবহার করা হয়। নোট টুল, আমি পরবর্তীতে এখানে কোনো কাজ করব সেই ক্ষেত্রে আমি একটা নোট লিখে রাখতে পারি। এটা হলো নোট টুলের কাজ। এটা আমার কাজের সুবিধার্থে যে পরবর্তীতে আমি এটাতে অনেক ইফেক্ট দিব। যদি আমার বড় ধরনের কোনো প্রজেক্ট হয়, তো বড় ধরনের প্রজেক্টে কাজ করতে হলে আমি এরকমভাবে নোট করে রাখতে পারি।
তো নোট টুল পর্যন্ত যেগুলো কাজ দেখালাম এটা আপনারা একটু নিজেদের পিসিতে একটু জাস্ট দেখে নিন। আচ্ছা, এইখানে তারপর যে টুলটা আছে হলো কাউন্ট টুল। কাউন্ট টুলটা হলো জাস্ট গণনা করার জন্য একটা অবজেক্ট। এটা আমাদের তেমন আমাদের কাজে আসবে না। কোনো একটা অবজেক্ট তৈরি করে এটাকে কাউন্ট করে গ্রুপ ওয়াইজ সাজানো যায় এটা। তারপর আবার নতুন করে কাউন্ট তৈরি করা যায়। কাউন্ট টুলটা আসলে আমাদের কোনো প্রয়োজন আসবে না। তারপরে যে টুলটা আছে স্পট হেয়ারিং ব্রাশ টুল, এটা দ্বারা আমি আমার ইমেজের স্পট দূর করতে পারি। স্পট হেয়ারিং ব্রাশ টুল জাস্ট সিলেক্ট করলেই হবে। তারপর দেখেন আমি জাস্ট এটা ড্র্যাগ করলেই এরকম একটা ইমেজ আমি চাইলেই জাস্ট এটার স্পটটা দূর করতে পারি। আবার এইখানে তারপর যে অপশন আছে হেয়ারিং ব্রাশ টুল, এটাতে নির্দিষ্ট একটা এরিয়া প্রথম সিলেক্ট করতে হয়, করে তারপর অল কি চেপে ধরে এটা সিলেক্ট করতে হয় পাশের একটা এরিয়া, করে এখানে জাস্ট ক্লিক করলেই হয়। এটা কপি পেস্টের মতো অনেকটা। ধরুন আমি এই অংশটা এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার খারাপ অংশটা দেখা যাচ্ছে না। অল কি চেপে ধরে আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করতে পারি। এটা স্পট হেয়ারিং ব্রাশ টুল। তবে হেয়ারিং ব্রাশ টুলটা এখন বেশি একটা ব্যবহার করা হয় না। হেয়ারিং ব্রাশ টুল আসার পরে এই স্পট হেয়ারিং ব্রাশ টুলটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটাতে জাস্ট ক্লিক করলে হয়ে যায়, আপনি অল্ট কি চেপে ধরার কোনো দরকার নেই। জাস্ট যেখানে স্পট আছে এখানে ক্লিক করলেই এটা স্পটগুলো দূর হয়ে যাবে। এটা একটু প্র্যাকটিস করার জন্য জাস্ট আমি যে ইমেজটা ব্যবহার করলাম ওই ইমেজের লিঙ্কটা দিছি, আপনারা এখান থেকে একটু দেখতে পারেন। স্পট হেয়ারিং ব্রাশ টুলটা খুবই ইজি এবং অনেক সুন্দর কাজ করা যায়, ঠিক না? খুব সহজে এটাকে দ্রুত স্পটগুলোকে দূর করা যায়। তারপর ইমেজটা একটু কালেকশন করে নিলেই দেখেন যে ইমেজটা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, তারপর যে টুলটা আছে প্যাচ টুল, এটা আসলে আমি এই ইমেজটা দিয়ে এসে করি। এটা এই পাখিটা জাস্ট আমি সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। দেখেন খুব সহজেই আমি কোনো একটা অংশ এখান থেকে রিমুভ করতে পারি। এই পাখিটার অংশটা সিলেক্ট করলাম, এখানে এখানে যদি আমি এই পাশের একটা অংশ দিয়ে দিই, স্মুথলি মুছে গেল এটা। এটা কি ভাই পুরাটা ধরে রিমুভ করে দেওয়ার কাজ, মানে মার্ক করে দিলে এটা রিমুভ হয়ে মার্ক যাচ্ছে? করে দিলে আমি যে এরিয়াতে নিয়ে ছাড়তে, এটা যেমন এটা যদি মার্ক করে আমি এখানে ছাড়ি তাহলে হবে না। দেখছেন কেমন হয়ে যাচ্ছে? হ্যাঁ এটা হ্যাঁ, বুঝতে পারছি। সিমিলার একটা অংশে এটাকে ছাড়তে হবে। ছাড়লে ওই সিমিলার অংশ থেকে মানে আমি যে অংশে ছাড়লাম ওই অংশে এটা রিমুভ হয়ে যাবে ওই অংশ থেকে। আচ্ছা,
এই ইমেজের লিঙ্কটাও আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইটা ডাউনলোড করে এটা প্র্যাকটিস করেন। প্রতিটা কাজে আসলে পার্সোনালভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি না করেন তাহলে পরবর্তীতে এটা বুঝবেন না, আপনার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস করেন আপনার জন্য খুবই সহজ হবে। তাহলে আমরা এই কাজটা খুব সহজে করতে পারি। জাস্ট এটা সিলেকশন করে পাশাপাশি ছেড়ে দিলে এরিয়া থেকে এটা রিমুভ। এখানে যে এই ধরনের কোনো একটা অবজেক্ট ছিল তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। সেমভাবে এগুলোর কাজও প্রায় সিমিলার। কন্টেনওয়্যার, আমি এটাকে এইখানে নিয়ে আসলাম। তাও ভালোভাবে মিশিয়ে নিয়ে, আমার সিলেকশনটা খুব ভালো হয়নি। যেমন এই নৌকাটা, আমি এটা মুভ করি, এইখানে নিয়ে আসি। নৌকাটা আমি এই দিক থেকে এখানে নিয়ে আসলাম। তারপর এই অংশটা যেটা আছে এটাকে আমার একটু কারেকশন করতে হবে, সেটার জন্য আমি এই টুল দ্বারা কারেকশন করে নিতে পারি। এই কাজগুলো খুবই মজার, খুব সহজে শর্টকাটেই অনেক ধরনের ভালো কাজ করা যায় শর্টকাটে। ভাই প্যাচ টুলটা আরেকবার একটু দেখাবেন? ধরেন এই পাখিটা আমি রিমুভ করে দিব এই এরিয়া থেকে, সেই ক্ষেত্রে পেস্ট টুলটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ছেড়ে দিলেই রিমুভ হয়ে যাবে।
অথবা আমি এই অংশটা আবার ঠিক করার জন্য এখান থেকে স্পট হেয়ারিং ব্রাশ টুলটাও নিতে পারি, যদি কোনো সাদা কালার অংশ থাকে। খুবই সহজ এবং মজার কাজ এইগুলো, ঠিক না? কন্টিনিউয়ের দ্বারা আমি খুব সহজে এই কাজটাও করতে পারতেছি। এই পাখিটাকে মুভ করে একটু সামনে নিতে চাইলে পাখিটাকে এইখানে রাখলাম। ভাই এই অপশনটা আনলেন কোথা থেকে? এটা ইরেজার টুল দিয়ে আমি এটা মুছে দিচ্ছি, একটু ইয়া করার জন্য, ক্লিন করার জন্য। এখন একদম পারফেক্টলি মিশে গেছে, ঠিক না? অথচ আমার পাখিটা ছিল এখানে, এখান থেকে এখানে মুভ করে নিয়ে আসলাম। আমি ওই ইমেজটা এই জন্য আপনাদের লিঙ্কে দিয়ে দিছি যেন আপনারা এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। দেখেন যে একমাত্র এখানে রেড আই টুলটা ছাড়া বাদবাকি তিনটা টুল দিয়েই একটু দেখেন এইগুলো কি পরিবর্তন আনা যায়। স্পট হেয়ারিং ব্রাশের এটার ইমেজটাও আমি লিঙ্ক আপনাদের দিয়ে দিছি, ওইখান থেকে দেখে এটাকে ঠিক করে নিতে পারেন।